এপস্টেইন ফাইলস কি? আর কেনই বা এটা নিয়ে পুরো বিশ্বে তোলপাড়? আসলে কি এগুলো রিয়েল নাকি এআই? জেফ্রি এপস্টেইন একসময় ব্রুকলিনে বাচ্চাদের অঙ্কের শিক্ষক ছিল। হঠাৎ করে তার ভাগ্যের এমন পরিবর্তন হয় যে সে বিলিয়নিয়ারদের টাকা ম্যানেজ করতে শুরু করে। মানে বিলিয়নিয়ারদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার টাইপ বলতে গেলে। জেফ্রির মোট সম্পদ হয়ে দাঁড়ায় প্রায় $600 মিলিয়ন মতো। আর সে মাল্টিমিলিয়নার হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো হঠাৎ ঠিক কিভাবে সে এত টাকা কামাই করলো সেটা আজও পরিষ্কার না। তার বন্ধুদের লিস্টে রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প হতে শুরু করে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদি বারাক। এপস্টেইন ফাইলস হলো এমন একটি ফাইল যেখানে 3 মিলিয়নের বেশি পৃষ্ঠা, 2000-এর উপরে ভিডিও এবং প্রায় 2 লক্ষের মতো ছবি এই ফাইলে প্রকাশ পেয়েছে, যেখানে বিশ্বের অনেক প্রভাবশালীদের নাম এবং অপকাজের বিবরণ আছে যারা কন্যা সন্তানদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করেছে। এসব প্রভাবশালীদের ভেতর ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক এবং মাইকেল জ্যাকসনের মতো বিশ্বের কোটিপতিরা জড়িত। লিটল সেন্ট জেমস সৌন্দর্যের দিক থেকে এই প্রাইভেট আইল্যান্ড স্বর্গের থেকে কোনো অংশে কম না। দ্বীপের মাঝখানে রাজপ্রাসাদের মতো একটা বাংলো, 2টা বড় বড় সুইমিং পুল, হেলিপ্যাড, বাগান, কি নেই এখানে। 1998 সালে জেফ্রি প্রায় $8 মিলিয়ন দিয়ে এই আইল্যান্ডটি ক্রয় করে। কিন্তু এই স্বর্গের পেছনে লুকিয়ে আছে অনেক বড় একটা অন্ধকার সত্য। এই আইল্যান্ডের আশেপাশে বসবাসরত মানুষ এই আইল্যান্ডকে পিডোফাইল আইল্যান্ড বা অপরাধীদের দ্বীপ বলে ডাকে। এখানে জেফ্রি এপস্টেইন 12 থেকে 17 বছর বয়সী মেয়েদের ট্রাফিকিং করত আর তাদের শারীরিকভাবে অ্যাবিউজ করত। মেয়েগুলো চাইলে এখান থেকে পালাতেও পারতো না, কারণ চারপাশে সমুদ্র, আর পালানোর চেষ্টা করলেও হাই সিকিউরিটির কাছে তারা ব্যর্থ হতো। তবে এই আইল্যান্ডে কাদের যাওয়া আসা ছিল? এখানে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, হলিউড স্টার, বিলিয়নিয়ার, সায়েন্টিস্ট, রাজা রাজপুত্রদের আসা যাওয়া ছিল। এখানে অনেক বড় বড় মানুষের নাম যুক্ত আছে, যেমন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রিউ, সায়েন্টিস্ট স্টিফেন হকিং, কমেডিয়ান ক্রিস টাকার। এপস্টেইন তাদের জন্য এই আইল্যান্ডে প্রাইভেট পার্টি অর্গানাইজ করত। জেফ্রি এপস্টেইনের ললিতা এক্সপ্রেস নামে একটি প্রাইভেট জেট ছিল, যেটা দিয়ে সে নিউ ইয়র্ক, ফ্লোরিডা, প্যারিস এবং তার প্রাইভেট আইল্যান্ড লিটল সেন্ট জেমসে যাতায়াত করত। অনেক প্রভাবশালী ব্যক্তি তার এই প্লেনে ভ্রমণ করেছে। বিভিন্ন রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রিউ, ডোনাল্ড ট্রাম্প ও সেলিব্রিটিদের নাম এখানে আসে। অনেক ইনভেস্টিগেশন আর কোর্ট ডকুমেন্ট দেখে যেটা বোঝা যায়, এপস্টেইন শুধু ধনী লোকদের সাথে পার্টি করতো না, সে খুব ক্যালকুলেটেড ভাবে সবকিছু করত। মানে সে জানতো পাওয়ারফুল লোকদের দুর্বলতা জায়গা ধরে রাখতে পারলে তাদের দিয়ে সবকিছু করানো যাবে। তাই তার প্রাইভেট আইল্যান্ডে লোকজন যখন পার্টি করতো বা প্রাইভেটে টাইম কাটাতো, তখন অজান্তেই ভিডিও রেকর্ড করতো। পরে এফবিআই যখন তার বাড়িতে রেড দেয়, তখন তারা অনেক সিডি, হার্ড ড্রাইভ, ক্যামেরা ফুটেজ আর লেবেল করা ডিস্ক পায়। তদন্তকারীদের ধারণা এই ফুটেজগুলো সে সরাসরি তাদের ব্ল্যাকমেলের জন্য রাখত। এপস্টেইন আইল্যান্ডে যা কিছু হচ্ছিল সেটা অনেক বছর পর্যন্ত মানুষের চোখের আড়ালে ছিল, কিন্তু 2005 সালে একটি পুলিশ কমপ্লেইন এই কেসের মোড় ঘুরিয়ে দেয়। 2005 সাল মার্চ মাসে আমেরিকার ফ্লোরিডায় একটি 14 বছরের মেয়েকে নিয়ে তার বাবা মা পুলিশ কমপ্লেইন করতে আসে। মেয়েটি পুলিশকে জানায় যে তার স্কুলের সহপাঠী তাকে একজন ধনী মানুষের বাসায় নিয়ে যায়, তাকে এটা বলে নিয়ে যায় যে শুধু মাসাজের বদলে তাকে পরিণামে $200 থেকে $300 দেওয়া হবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর অন্য কিছু দেখা যায়। এপস্টেইন শুধু একটা টাওয়েল পরে মেয়েটির সাথে দেখা করে আর সে মেয়েটিকে ফিজিক্যালি অ্যাবিউজ করে। যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করলো যে সে অন্য কোনো মেয়ের কথা জানে কিনা, সেই মেয়েটি উত্তরে 2জন মেয়ের নাম বলল। ওই 2জন মেয়ের সাথে পুলিশ কথা বলার পর আরো মেয়েদের কথা জানতে পারে, আর কিছু মাসের মধ্যেই পুলিশ টোটাল 35 জন ভিকটিম মেয়েদের তথ্য বের করে আনে। এখানে প্রত্যেকটা মেয়ের কাহিনী ছিল ঠিক একই রকম, যেখানে তাদের প্রত্যেককে ম্যাসাজ করার কথা বলে তার বাসায় আনা হতো। ম্যাক্সিমাম ভিকটিম 12 থেকে 17 বছর বয়সের মধ্যে ছিল। পুলিশ যখন বুঝতে পারে যে এটা কোনো ছোটখাটো কেস না, এখানে প্রত্যেকটা ভিকটিম 18 বছরের কম বয়সী, আর পুলিশ তখন এপস্টেইনের বিরুদ্ধে পুরো একটা স্ট্রং কেস দাঁড় করে ফেলে। 2006 সালে এফবিআইও ইনভেস্টিগেশন শুরু করে, যেটাকে অপারেশন লিপ ইয়ার নাম দেওয়া হয়। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক, মেক্সিকো পর্যন্ত ভিকটিমদের স্টেটমেন্ট নেওয়া হয়, যেখানে এপস্টেইনের উপর ইন্টারন্যাশনাল সেক্স ট্রাফিকিং এর কেস দেওয়া হয়। কিন্তু এরপর ঠিক 2019 সালের জুলাই মাসে তাকে হঠাৎ করে জেলে মৃত পাওয়া যায়। অফিসিয়ালি সবাইকে জানানো হয় যে এপস্টেইন জেলের ভেতরে তার বেডশিটের সাহায্যে আত্মহত্যা করেছে, কিন্তু হঠাৎ
হঠাৎ করে তার ফাঁসি দেওয়া নিয়ে মানুষের ভেতর সন্দেহের সৃষ্টি হয়। এপস্টিন ওই রাতে জেলের রুমে একা ছিল আর তার সাথে অন্য কোনো বন্দী ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই দিন জেলখানার ভিতর হঠাৎ করে টেকনিক্যাল ইস্যুর কারণে কোনো সিসি ক্যামেরাই চলছিল না, যার ফলে কোনো ভিডিও ফুটেজের প্রমাণ নেই যে আসলেই এপস্টিন নিজে আত্মহত্যা করেছে নাকি তাকে মার্ডার করা হয়েছে। এপস্টিন ওই দিন রাতে তার জেল রুমে একা ছিল আর তার সাথে অন্য কোনো বন্দী ছিল না। There's video clear as day. He's the only person in there and the only person coming out. You can see it. Government officials say it's proof that no one entered his cell team. এর ফলে মানুষের ভিতর সন্দেহের জন্ম নেয় যে আসলে কি এপস্টিন আত্মহত্যা করেছে নাকি তাকে মার্ডার করা হয়েছে। কারণ এত হাই প্রোফাইল একটা কেস হওয়া সত্ত্বেও ক্যামেরা নষ্ট ছিল, গার্ডরা ঘুমাচ্ছিল বা 24/7 নজরদারি ছিল না, আর সিকিউরিটি কম ছিল। তাই সবাই বলতে শুরু করে যে এটা আত্মহত্যা না, হয়তো তাকে কেউ চুপ করে দিয়েছে। কারণ প্রভাবশালীদের যখন মনে হয় যে সে বাঁচলে হয়তো অনেকের সত্যতা সামনে এসে পড়তো, তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় আর দুনিয়ার সামনে প্রমাণ করা হয় যে সে আত্মহত্যা করেছে।